আচ্ছা ৫ নম্বর অঙ্কটা দেখ। ৫ নম্বর অঙ্কটা যেটা এখানে দেখতে পাচ্ছি ৫ নম্বর এই অঙ্কটা সিইউ বিকম অনার্স, সিইউ বিকম অনার্স এটা কোথায় সিইউ বিকম অনার্স 2006 এ এসেছিল, ঠিক আছে তো? এরকম ধরনের অঙ্কই মানে অনার্সে এসেছিল, এরকম ধরনের অঙ্কই আসবে পরীক্ষায়, বুঝলি তো? এরকম ধরনের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করতে হবে। আ আগের দিন তো বেসিক অঙ্কগুলো করালাম না? এরকমই অঙ্ক করেছি দেখ, আগের দিন এরকমই অঙ্ক করেছিলাম। বাট এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় আসবে। কি বলেছে দেখ? অসীম ফিন্যান্সিয়াল ইয়ার end on 31st March. Financial end কবে হচ্ছে? 31st March. But actual stock has not been taken till 8 April, where it is ascertained at rupees 12,500. কি বলতে চেয়েছে? মানে এই যে অসীম তার ফিন্যান্সিয়াল ইয়ারটা শেষ হচ্ছে কবে? 31st মার্চ। ঠিক আছে তো? এবং অ্যাকচুয়াল স্টক হ্যাজ নট বিন টেকেন। তাহলে 31st মার্চের স্টকটা নেই আমার কাছে জানা। ঠিক আছে তো? আ এবার বলছে কি 8 এপ্রিল, এপ্রিল মাসের ৮ তারিখে স্টক বলে দিয়েছে ১২,৫০০ আগের দিন যেমন করিয়েছিলাম। ঠিক আছে? আর যা অঙ্ক পড়বি করতে না মানে পরীক্ষার হলে কোয়েশ্চেন পড়তে না ইনফরমেশন সাজাবি। তাহলে বেটার লাগবে। তাহলে ওরা তোকে বলেছে 8 এপ্রিল, 8 এপ্রিল ইয়ারটা কত বলেছে বল? 8 এপ্রিল ইয়ার বলেছে কি? না ইয়ার বলেনি। লিখলাম না 8 এপ্রিল। আর অ্যাকচুয়ালটা কবে বলেছে? ৩১/৩ বোঝা গেল তো? এই তারিখে স্টকটা বলেনি। এটা বের করতে বলেছে। কিন্তু এই তারিখে স্টক কত ছিল বল? ৳১২,৫০০ এইটুক তো বুঝতে পেরেছি। ১ম এ কোয়েশ্চেন পড়ে আগে টাইম লাইনটা সাজাবি। কোয়েশ্চেন পড়ে টাইম লাইন সাজাবি। ওরা বলেছে 8 এপ্রিলের স্টক ছিল ১২,৫০০ কিন্তু 31st মার্চের স্টক বের করো। ঠিক আছে? তার মানে তুই বুঝতেই পারছিস ওরা তার মানে এইটুক সময়কালে পারচেজ বলে দেবে, এইটুক সময়কালে সেল বলে দেবে। ঠিক আছে তো? এবার কি বলেছে একটু পড়ি। ১ নম্বর পয়েন্ট বলেছে সেলস আর এন্টার্ড ইন দ্য সেলস বুক। জানিস তো সেলস বুক করেছিলি 11 এ? পারচেজ ডে বুক, সেল ডে বুক করেছিলি, পারচেজ রিটার্ন, সেলস রিটার্ন। মনে পড়ে? পারচেজ বুকে কি রেকর্ড করতাম? যত ক্রেডিটে পারচেজ করতাম পারচেজ বুকে, যত ক্রেডিটে সেল করতাম সেলস সেলস বুকে। সেলস আর এন্টার্ড ইন দ্য সেলস বুক তার মানে সব ক্রেডিট সেল হয়েছে। অন দ্য ডে অফ ডিসপ্যাচ, ঠিক আছে? অ্যান্ড রিটার্নস ইন দ্য রিটার্ন ইনওয়ার্ড বুক মানে যত সেল রিটার্ন হবে রিটার্ন ইনওয়ার্ড বুক অন দ্য ডে দ্য গুডস আর রিসিভড ব্যাক। যেই দিন রিসিভড হবে সেই দিনই এন্ট্রি করছি বলে দিয়েছে। যেই দিন রিটার্নটা ভালো করে বুঝিস কিন্তু সেল এই লাইনগুলো মানে বুঝতে হবে। হয়তো এই লাইনে দেখ ১, ২ এর কোনো ভ্যালু নেই। কিন্তু লাইনের মানে আছে। সেল আর এন্টার্ড, ঠিক আছে? সেলটা এন্ট্রি করবি ইন দ্য সেলস বুক অন দ্য ডে অফ ডিসপ্যাচ যেদিন গুডস পাঠাবি সেই দিনই কিন্তু রেকর্ড করবি। এমন না গুডস আজকে পাঠালাম আমি ২ দিন পর রেকর্ড করলাম। গুডস আজকে পাঠালাম ২ দিন আগে রেকর্ড করলাম না। যেদিন পাঠাবো সেদিনই রেকর্ড করব। আর রিটার্ন যেদিন গুডসটা রিটার্ন হবে সেদিনই রেকর্ড করব। ঠিক আছে? ২ নম্বর পয়েন্ট বলেছে পারচেজ আর এন্টার্ড ইন দ্য পারচেজ ডে বুক অন দ্য ডে অফ। আর পারচেজ এর ক্ষেত্রে না একটা কথা বলে দেবে কি বলতে ইনভয়েস বলে কথাটা বলে দেবে। যেদিন ইনভয়েস পাচ্ছি বলছে কি পারচেজ আর এন্টার্ড ইন দ্য পারচেজ ডে বুক, পারচেজটা পারচেজ ডে বুকে রেকর্ড করব অন দ্য ডে দ্য ইনভয়েস আর রিসিভড। ইনভয়েস পেলেই আমি রেকর্ড করব, ইনভয়েস না পেলে রেকর্ড করব না। অনেক সময় কি হয় আমি যখন গুডস কিনলাম না গুডস অর্ডার করে দিলাম গুডস চলে আসলো, ঠিক আছে তো? গুডস চলে আসলো ভালো করে বুঝবি কিন্তু কোম্পানির অ্যাকাউন্টেন্ট কোথায় থাকে? কোম্পানির অ্যাকাউন্টেন্ট তো অফিসে বসে কাজ করে আর মাল ঢুকবে কোথায়? গোডাউনে। তাহলে গোডাউনের সঙ্গে অ্যাকাউন্টেন্টের সঙ্গে কানেকশন হবে না। কি বললাম বুঝতে পারছিস তো? অ্যাকাউন্টেন্ট কি দেখে? মাল ঢুকলে কিন্তু এন্ট্রি করবে না। অ্যাকাউন্টেন্ট কি দেখে এন্ট্রি করবে? ইনভয়েস বিল দেখে এন্ট্রি করবে। ভালো করে মাথায় রাখবি। অ্যাকাউন্টেন্ট তুই ভাব একটা অনেক বড় কোম্পানি তার ফ্যাক্টরি থাকে এক জায়গায়, অফিস থাকে আরেক জায়গায়। তাহলে ও তো অফিসে বসে এন্ট্রি করবে। ওর কাছে বিল না পেলেও কি করে এন্ট্রি করবে? ঠিক আছে তো? তো এখানে এটা বলেছে পারচেজ আর এন্টার্ড ইন দ্য পারচেজ ডে বুক অন দ্য ডে ওইদিন পারচেজটা রেকর্ড করব যেদিন ইনভয়েসটা পাবে। যেদিন ও ইনভয়েস পাবে। গুডস কবে পাবে ওর সঙ্গে কোনো লেনদেন নেই। গুডস পাওয়ার লেনদেন এখানে নেই। ঠিক আছে তো? আচ্ছা। ৩ নম্বর হচ্ছে সেলস বিটুইন 31st মার্চ থেকে 8 এপ্রিল ওই ৮ দিনের সেল হয়েছে কত? সেলটা কত হয়েছে? বলছে আ অ্যাজ পার সেলস ডে বুক অ্যান্ড ক্যাশ বুক সব মিলিয়ে ৳৮৬০। ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ক্যাশ বুক কেন দিয়েছে? ও সব মানে তার সেল ডে বুকে ক্রেডিট সেল আর ক্যাশ বুকে ক্যাশ সেল সব মিলিয়ে ৳৮৬০। তার মানে ওরা বলতে চেয়েছে কি এইটুক সময়ে সেল কত হয়েছে বল? ৮৬০। এইগুলো যত তুই সুন্দর করে সাজিয়ে নিবি না, তোর অঙ্ক তত ইজি হয়ে যাবে। সেল ৮৬০ হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা তারপর কি বলেছে? বলছে পারচেজ বিটুইন ওই সময়ে ওইটুক সময়ে পারচেজ কত হয়েছে বল? ৳৬০০ ৳৬০০ পারচেজ হয়েছে। কিন্তু এর মধ্যে বলছে বাট গুডস অ্যামাউন্টিং টু ৳200 আর নট রিসিভড টিল দ্য স্টক ওয়াজ টেকেন। ঠিক আছে? ৳২০০ র গুডস তুই রিসিভডই করিসনি এখনো। ঠিক আছে তো? তো এই একটা এন্ট্রি বলেছে।
আচ্ছা, আরেকটা কথা এখানে একটু করে নিই। জিপি লাস্টেরটা করে দে। ৬ এর পয়েন্টটা কি বল? জিপি কত পার্সেন্ট বলেছে বল? জিপি বলেছে কস্টের উপর 1/3 এটাকে বলে 1/3 কস্টের উপর 1/3 হলে সেলের উপর কত হয় জানিস তো? 1/4 তাহলে আমি এখানে জাস্ট একটু রাফ করে নিলাম। জিপি যদি বের করে নিই কত? 1/4 তাহলে 860 এর 1/4 কর। 860 এর 1/4 করে কত হচ্ছে দেখ? 215 তাহলে 645 এটা কি হলো? এটাকে কস্ট অফ গুডস সোল্ড বলে। আর এইটুক সময় পারচেজ কত হয়েছে? কি বলেছিল? ওইটুক সময় পারচেজ হয়েছে 600 600 থেকে 200 টাকা বাদ দিয়ে 400 লিখবি। ভালো করে পড়ে নে, যদি বুঝতে অসুবিধা হয়। এখানে কি বলেছে? ওইটুক সময় 8 দিনের পারচেজ হয়েছে 600 টাকা, বাট গুডস এমন 200 টাকা আর নট রিসিভড। 200 টাকার গুডস রিসিভডই করিসনি, ঠিক আছে? টিল দ্য স্টক ওয়াজ টেকেন, স্টকটা নিয়েছিস, স্টকের এন্ট্রি করছিস, কিন্তু তুই 200 টাকার রেকর্ডই করিসনি। বুঝেছিস কি বলেছে এখানে? এই যে 200 টাকার, এই যে আমি 600 টাকার গুডস পারচেস করেছি ওই 8 দিনে, তার মধ্যে 200 টাকা আর নট রিসিভড, 200 টাকার গুডস এখনো রিসিভডই করিসনি, ঠিক আছে তো? তাহলে গুডস তুই রিসিভ না করিস তাহলে কি করে হবে, তাই না? পারচেস করিস 600 টাকার, কিন্তু গুডসটাই রিসিভ করিসনি এখন 200 টাকার। তাহলে অ্যাকচুয়ালি কত আছে? গোডাউনে তুই ফিজিক্যাল স্টক কাউন্টিং যখন করতে যাবি, দেখবি তো 600 তো হচ্ছে না, তখন দেখবি 400 হচ্ছে, ঠিক আছে? কারণ গুডস তো পাসিনি এখনো। তাই এখানে লিখবো কত? 400 টাকা। আর একটাই পয়েন্ট আছে, তাহলে অঙ্ক শেষ। তাহলে তো বুঝেই গেলি যে অঙ্কটা কেমন থাকে। জাস্ট এখানে ল্যাঙ্গুয়েজ গুলো একটু মানে ট্রানজাকশন গুলো বাড়িয়ে দেবে, একটু নতুন নতুন পয়েন্ট জুড়ে যাবে, আর কিছু নেই, ঠিক আছে তো? আর একটাই পয়েন্ট ছিল। আচ্ছা, আর কি বলেছিল? এখানে বলেছে অফ গুডস ইনভয়েস, ঠিক আছে? গুডস ইনভয়েস, ঠিক আছে, ডিউরিং দ্য মার্চ, যেটা মার্চের বলে, ডিউরিং দ্য মার্চ গুডস 500 টাকা ওয়ার নট রিসিভড, 500 টাকার গুডস তুই রিসিভ করিসনি, ঠিক আছে? 500 টাকার গুডস তুই কি করিসনি? রিসিভ করিসনি টিল 31 মার্চ, মানে 31শে মার্চের মধ্যে তুই 500 টাকার গুডস রিসিভ করিসনি। তাহলে এইটুক লাইন পরেরটা পরে পড়বো, আগে এইটুক পড়ে বোঝ কি বলতে চেয়েছে। বলছে অফ গুডস ইনভয়েস, মানে আমাকে তো ইনভয়েস বিল পাঠানো হয়েছে, তো ডিউরিং মার্চ মাসে যে বিল পাঠানো হয়েছে, ঠিক আছে, গুডস অ্যামাউন্ট রুপিস 500 ওয়ার নট রিসিভড টিল 31 মার্চ, মানে আমাকে তো 31শে মার্চের স্টক ভ্যালুয়েশন করতে হবে। তো বলছে আমি 31শে মার্চের মধ্যে 500 টাকার ইনভয়েসই পাইনি, তাহলে এটার আমার এন্ট্রি হবেই না। বুঝিস? কিন্তু কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করে নিবি। কারণ আমি তো এখানে কি 500 টাকার আমি তো মাল পাইনি। আমি গুডস রিসিভডই হয়নি 500 টাকার গুল। ঠিক আছে? 500 টাকার গুডস তো রিসিভডই হয়নি। তাহলে এর কোনো এন্ট্রি হবে না। যদি গুডস রিসিভড হয়ে যেত, তখন তার এন্ট্রি হতো। এখানে বলছে অফ গুডস ইনভয়েস, ঠিক আছে? ডিউরিং মার্চ গুডস অ্যামাউন্ট রুপিস 500 ওয়ার নট রিসিভড টিল 31st মার্চ। এই 31শে মার্চ অবধি তুই ধর গুডস চেয়েছিলি, আমি কোনো পার্টির কাছে গুডস চেয়েছিলাম যে আমাকে গুডস লাগবে। গুডস চেয়েছিলি। কিন্তু গুডসটা তুই এখনো পেয়েই উঠিসনি। গুডসটা পাসইনি এখনো। তাহলে গুডস পাসনি মানে তোর গোডাউনে গুডস নেই। তাহলে তো কোনো সমস্যা নেই। বলছে অফ হুইচ, এই 500 টাকার মধ্যে অফ হুইচ গুডস ওয়ার্থ রুপিস 350 ওয়ার রিসিভড বিটুইন 31st মার্চ অ্যান্ড 8 এপ্রিল। 31শে মার্চের মধ্যে 500 টাকার গুডস পাসনি। কিন্তু ওই 31 তারিখ থেকে 8 তারিখের মধ্যে 350 টাকার গুডস পেয়েছিস। তাহলে বল কি করা উচিত এবার? এবার একটু চিন্তা ভাবনা কর, চিন্তা ভাবনা কর। মানে এখানটা কি হচ্ছে? এই তারিখের মধ্যে তোর 500 টাকা তুই এই মানে 31শে মার্চ তার আগেই তুই গুডস চেয়েছিলি। গুডস কিনেছিলি। কিন্তু গুডস তোর কাছে পৌঁছয়নি। তবে গুডস পৌঁছয়নি মানে তাহলে 31 দিন স্টকের মধ্যে নিশ্চয়ই 500 টাকা থাকা উচিত নয়। আমি নিলাম না। আমি নিলাম না। তাহলে এখানের সঙ্গে কোনো সম্পর্ক নেই, পরে কি আছে? কিন্তু ওই 500 টাকার গুডস যে আমি আগে চেয়েছিলাম, তার মধ্যে এই সময়কালে আমাকে 350 টাকার গুডস পাঠিয়েছে। তার মানে এখানে যে স্টক আছে, তার মধ্যে এই 350 টাকা পারচেজ এর মধ্যে না? তাহলে এই 350 টাকা কি নেওয়া উচিত? আমি যদি এখানকার স্টক বের করতে যাই, তাহলে কি এই 350 নেওয়া উচিত? না, তাহলে এটাও মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? এটাও মাইনাস হবে। এবার হচ্ছে তোর স্টেটমেন্ট আকারে করতে হবে। এটা কিন্তু মাইনাস হবে 350 টাকা। স্টেটমেন্ট আকারে করতে হবে। স্টেটমেন্টের দাগ কাট। ঠিক আছে? স্টেটমেন্টের দাগ কাট। টাইমলাইনটা সাজিয়ে নেব? টাইমলাইন তো বুঝে গেলি পরে। এটা পরে করে নিস, টাইমলাইন ফাঁকা রাখ, আমি দিচ্ছি। আমি অঙ্কটা করে নিই। টাইমলাইন ফাঁকা রাখ। ঠিক আছে তো? আমি দুটো দাগ কাটবি, অ্যামাউন্টে দুটো ঘর করবি। অ্যামাউন্টে দুটো ঘর করবি। স্যার এটা কত মার্কস ছিল? অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা 10 মার্কস। মানে অঙ্কের নাম্বারটা। না, না, না। মানে এটা কত মার্কস? 10 মার্কস এরই আসে? হ্যাঁ, এই চ্যাপ্টার 10 মার্কসই আসবে। ওই যে স্যার ফিফো ওগুলো তো ওই পুরো এটাই একটা চ্যাপ্টারের মধ্যে। আচ্ছা, এটাও আর প্লাস সব একই চ্যাপ্টারের মধ্যে। এই চ্যাপ্টারটার মার্কস হচ্ছে, ওয়েট হচ্ছে 10 মার্কস। না, আমি ওটা বলছি না। আমি বলছি আমি বলছি পুরো চ্যাপ্টার 10 মার্কস,
যেমন তোর পরীক্ষায় যদি ফিফো লিফো দেয় তাহলে ওটা 5 নাম্বার দেবে। আচ্ছা। ঠিক আছে? মানে একটা গোটা অঙ্ক 10 এর হবে না ওইভাবে। ঠিক আছে? ধর দুটো অঙ্ক দিল ৫, ৫, ১০ বা ধর 5 নাম্বারের অঙ্কের সঙ্গে 5 নাম্বার থিওরি জুড়ে দিল। এরকম থাকবে। চ্যাপ্টারটা 10 নাম্বার। এর সাথে? মানে রেক্টিফিকেশন আছে। ঠিক আছে? আচ্ছা দেখ, উপরে লেখ, উপরে কি লিখবি? লেখ ইন দ্য বুকস অফ অসীম। লেখ উপরে লেখ ইন দ্য বুকস অফ অসীম। উপরে লেখ ইন দ্য বুকস অফ অসীম। তারপর কি লিখবি? লেখ স্টেটমেন্ট শোয়িং ভ্যালু অফ স্টক। লেখ স্টেটমেন্ট শোয়িং ভ্যালু অফ স্টক। সব চ্যাপ্টার করে গেলে একটা সুবিধা, তুই পরীক্ষার হলে কিনা চুজ করতে পারবি অঙ্ক। তোর যেটা খুশি সেটা কর। যদি কোনো একটা অঙ্ক টাফ দিয়ে দেয় তার সঙ্গে অরটা সোজা পড়ে যাবে। কোনো কিছু চিন্তা নেই। স্টেটমেন্ট শোয়িং ভ্যালু অফ স্টক। স্টেটমেন্ট শোয়িং ভ্যালু অফ স্টক। স্টেটমেন্ট শোয়িং ভ্যালু অফ স্টক অ্যাজ অন দেখ ডেট ছিল ৩১/৩, তাই তো? ইয়ারটা কি বলেছিল এখানে? ইয়ারটা দেখি তো। সেই ইয়ার বলেনি, আমি ৩১/৩ লিখে রাখলাম। ঠিক আছে? ৩১/৩ লিখে রাখলাম। আমি তো বুঝতে পারছি না ইয়ারটা কি হবে। ঠিক আছে তো? তাই এখানে লিখব পার্টিকুলারস। আর নিশ্চয়ই অঙ্কগুলো করতে খুব একটা অসুবিধা হবে না, কারণ আগের দিন তো শিখিয়েছি, ফরম্যাটটা তো শিখিয়েছি। ফরম্যাট কি বলে? তোকে কি বের করতে বলেছে? দেখ এখানে তোকে ৮/৪ এর স্টক বলেছে। তোকে বের করতে হবে কি ৩১/৩ এর স্টক। তাই তো? তাহলে কোথা দিয়ে অঙ্ক স্টার্ট করব? ৩১/৩ থেকে স্টার্ট করব নাকি ৮/৪ থেকে স্টার্ট করব? ৮/৪। তাহলে লেখ কি লিখবি? ভ্যালু অফ স্টক অ্যাজ অন। লেখ ভ্যালু অফ স্টক অ্যাজ অন তো ৮/৪ কত ছিল? সেকেন্ড ঘরে লিখবি 12,500। ঠিক আছে? 12,500 লিখে দিলি। এবার লিখে, লিখে করব, হ্যাঁ? এবার প্লাস দেব। কারণ শিখিয়েছিলাম তো আগের দিন, বা তুই অঙ্কগুলো জানিস তোরা। স্টকের সাথে কি যোগ করব? কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড যোগ কর। কস্ট অফ গুডস সোল্ড, লেখ কস্ট অফ গুডস সোল্ড। লেখ কস্ট অফ গুডস সোল্ড। বিটুইন, বিটুইন লিখবি বিটুইন কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে? বল, ডেটটা কি ছিল? 1st বা 31শে মার্চ লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। 1st এপ্রিল থেকে কত তারিখ ছিল? 8 এপ্রিল। 1st এপ্রিল টু 8 এপ্রিল। ঠিক আছে তো? 1st এপ্রিল টু 8 এপ্রিল। ঠিক আছে তো? কিভাবে করব? এবার দেখ কিভাবে লিখছি, দেখ ফরম্যাট দেখ, পরীক্ষায় কিভাবে দেখাতে হবে। সেলস এইভাবে আন্ডারলাইন করলাম, এটা লিখে আন্ডারলাইন করলাম। ঠিক আছে? এবার লিখব সেলস। সেলস কত বলেছিল বল? আমরা লিখেছিলাম এখানে 860। এই যে প্রথম ঘরে লিখব 860। এর থেকে মাইনাস করব কি? গ্রস প্রফিট। এর থেকে মাইনাস করব কি? গ্রস প্রফিট। এরপর লিখে, লিখে করতে হবে, হ্যাঁ? ফুল মার্কস কিভাবে তুলতে হয় দেখিস, এইভাবে পুরো লিখে, লিখে করতে হবে। গ্রস প্রফিট কি করব? গ্রস প্রফিট 860 এর উপর কত পার্সেন্ট আমি বলে দিলাম। কেননা ওখানে কোশ্চেনে কি বলেছিল বল? কোশ্চেনে বলেছিল 33 1/3, মানে 1/3 কষ্টের উপর। ১ মিনিট দাঁড়া, ১ মিনিট। এখানে ১ মিনিট কোথায় গেল এখানে? লাস্টে। এই দেখ কষ্টের উপর 1/3 বলেছিল। 33 1/3% মানে 1/3, কষ্টের উপর 1/3 হলে সেলের উপর 1/4। তাহলে এখানে এর 1/4 করে আমাদের অলরেডি আগে করে ফেলেছিলাম 215। তো বাদ দিয়ে বাইরের ঘরে পাঠাবো। কত হচ্ছে? 645। তাহলে প্লাসের আইটেম তো শেষ। যোগ করে দেখ কত হচ্ছে। এই দুটো যোগ করে দেখ কত হচ্ছে। কর। 12,500, 13,100, 13,145, 13,145 হয়ে গেল। এবার এর থেকে মাইনাস করব কি? দেখ লেখ, লেখ পারচেজ বিটুইন, মাইনাস দিয়ে লেখ পারচেজ বিটুইন। এক 4 থেকে 2 8। তাহলে পারচেজ কত ছিল বল অঙ্কে আমাদের? আমাকে লিখতে হবে। তাহলে বল পারচেজ 600 থেকে 200 বাদ দিয়ে 400 হবে। এই যে মাইনাস দিয়ে লেখ পারচেজ বিটুইন 1st এপ্রিল থেকে 8 এপ্রিল। 1st এপ্রিল থেকে 8 এপ্রিল। ঠিক আছে তো? কত হবে? 600 মাইনাস 200 কত হবে? 400 টাকা। 600 মাইনাস 200 400 টাকা। কি লিখলি? 600 মাইনাস 200 কত হবে? 400। লেখা হলো? লাস্ট আরেকটাই পয়েন্ট ছিল, এই কোনটা বললাম বল? ওই 5 নম্বর পয়েন্ট যেটা বোঝাচ্ছিলাম। বল 500 টাকার আইটেম তো আসবে না। আসবে কোনটা? শুধুমাত্র 350 টাকা। শুধুমাত্র 350 টাকা। তো ওটাই লেখ। মাইনাস দিয়ে লেখ গুডস পারচেজ। মাইনাস দিয়ে লেখ গুডস পারচেজ। লেখ গুডস পারচেজ। ঠিক আছে তো? ইন মার্চ।
ইন মার্চ, পারচেস করেছিলাম কবে? মার্চে। গুডস কিনেছিলাম মার্চ মাসে, বাট রিসিভড আফটার 31st মার্চ। ঠিক আছে তো? বাট রিসিভড আফটার 31st মার্চ কত টাকা? ৩৫০ টাকা। তো যোগ বিয়োগ করে দে। ঠিক আছে? বল। কি হয়েছে বল? কি জানতে চাইছিস? কি বল কি বলছিস? হয়েছে তো? যোগ 12,395 12,395, এটা হলো তোর অ্যান্সার। এটাই হচ্ছে ভ্যালু অফ স্টক। অ্যাজ অন 30 31 সিম্পল ব্যাপার। এই যে তুই ৫০০ টাকার গুডস ৩১শে মার্চের আগে কিনেছিলি, ঠিক আছে তো? কিন্তু কিনেছিলি, ভালো করে বোঝ, তুই কিনেছিলি, কিন্তু তোর হাতে বা তোর কাছে গুডসটা আসেনি। তোর কাছে গুডস আসেনি, কিন্তু ওই গুডসটা কবে এসছে? ওই গুডসটা এসছে অ্যাকাউন্টিং ইয়ারের পর, মার্চের পর। আর মার্চের পর যখন এসছে, তার মানে ওই ১২,৫০০-র মধ্যে টাকাটা ঢুকে আছে। এই জন্য তো বাদ দিলাম, আর কোনো কারণ নেই। তো এই ছিল অঙ্কটা, খুব ভালো অঙ্ক। এরকম অঙ্কই পরীক্ষায় আসবে, ঠিক আছে তো? লাস্টে কি লিখলাম? ভ্যালু অফ স্টক অ্যাজ অন মার্চ 2006। এই মানে সরি, 31st মার্চ লিখে দিই। পরের অঙ্কটা কর। আমরা করব। কর, আমি বলে দিচ্ছি। পরের অঙ্কটা কি বলে দেখ, 2008 এ এসেছিল। বলছে অশোক ফিনান্সিয়াল ইয়ার এন্ড 31st মার্চ। ফিনান্সিয়াল ইয়ার শেষ হয়েছে কবে? 31st মার্চে, ঠিক আছে তো? বাট অ্যাকচুয়াল স্টক ইজ নট টেকেন আনটিল নেক্সট 6th এপ্রিল। ঠিক আছে? বুঝতে পারলি? তার মানে এটুক বোঝা যাচ্ছে যে 31শে মার্চের স্টক ওরা বলে দেয়নি, ওরা এপ্রিল মাসের 6 তারিখে স্টক বলে দিয়েছে, ঠিক আছে তো? When it is ascertained at rupees 33,500, you find that sales are entered in the sales day book। ওই একই কথা, ১ আর ২ এ প্রতিটা অঙ্কে এই কথা বলবি, এটা বলবি। Sales are entered in the sales day book on the same day as dispatch and return in the return book on the day of goods received back। দেখি একই কথা লিখেছে ১ নম্বর পয়েন্ট। ২ নম্বর পয়েন্ট কি লিখেছে? Purchase are entered in the purchase day book on the day when invoice are received। সেম কথা, ১ আর ২ এ সেম কথা লিখেছে, আগের যে অঙ্কটা যেটা বললাম সেটাই লিখেছে। ৩ নম্বর পয়েন্ট বলছে পারচেজ বিটুইন, ওই ৬ দিনে পারচেজ করেছে কত? ১২০ টাকা। বাট এর মধ্যে অফ দিস গুডস এমন ৪০ টাকা ওয়ার নট রিসিভড টিল দ্য স্টক ওয়াজ টেকেন। পুরো সেম অঙ্ক দিয়েছে, ১২০ মধ্যে ৪০ টাকার স্টক, তো মানে ওই ৬ দিনে আমরা ১২০ টাকার গুডস কিনেছি, যার মধ্যে ৪০ টাকার গুডস এখনো রিসিভডই হয়নি। তার মানে কত হলো? ৮০ হবে। সেলস ওই ৬ দিন না, ওই ৬ দিনে সেল হয়েছে কত? ১৭২০। ঠিক আছে? জিপি বলেছে 25%, ওখান থেকে কস্ট অফ গুডস সোল্ড তোর বেরিয়ে যাবে। কি বলেছে? বলছে গুডস ইনভয়েস ডিউরিং দ্য মার্চ বাট নট রিসিভ টিল 31st মার্চ 100। মানে ৩১শে মার্চের মধ্যে ১০০ টাকার গুডস পাইনি, সেটা তো আসবেই না কিছু, এটা তো কিছু করতে হবে না। কিন্তু ৭০ টাকা গুডস রিসিভ করেছি ওই কদিনের মধ্যে, ৭০ টাকা, তাহলে কি হবে? ৭০ টাকাটা মাইনাস হবে। হ্যাঁ, ৭০ টাকাটা মাইনাস হবে। বোঝা গেল? তাহলে চ অঙ্কটা করি। বুঝলি? একই ধরনের অঙ্ক দিই, এরকম ধরনের অঙ্ক পরীক্ষায় খুব আসে। এই ধরনের অঙ্কগুলোর জন্য তোকে প্র্যাকটিস হয়। এরকম অঙ্কই বারবার করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? স্যার ফার্স্টে যে দুটো পয়েন্ট দিয়েছিল ওখানে তো কোনো ভ্যালুই মেনশন করেনি। না, ওটা ভ্যালু থাকবে না। ওটা বলছে যে তুই এটা মাথায় রাখ। যেদিন তুই গুডস পারচেজ করছিস, ঠিক আছে তো? তুই ইনভয়েস যেদিন পাচ্ছিস সেই দিনই তুই রেকর্ড করছিস। ওটা বলতে চেয়েছে। কারণ এর পরবর্তী হয়তো অন্য অঙ্কগুলো আসবে। ইনভয়েস পেয়েছি একদিন, রেকর্ড করেছি একদিন। তো ওইগুলো তোকে বলে দিচ্ছে আরকি। কত নম্বর অঙ্ক এটা? ৬ নম্বর, তাই তো? লেখাগুলো তো জানিস, সেম লেখা হবে। তাই তো? তাহলে ১ম এ কি লিখবো বল? ১ম এ লিখবো ভ্যালু অফ স্টক। লেখ। করে ফেল। ভ্যালু অফ স্টক অ্যাজ অন। লিখে দিয়েছিল। এটা অন্যান্য চ্যাপ্টারে অনেক ছোট চ্যাপ্টার বল, খুব সুন্দর সোজা অঙ্ক। অঙ্কগুলো কোনো কঠিন না। একই ধরনের প্যাটার্নের, সব একই থাকবে। শুধু হ্যাঁ, তবে এটুক ঠিক, কারণ তোকে পরীক্ষায় অনার্সের অঙ্কগুলোর কথা আমি বলছি, ধর একটু লাইন ঘুরিয়ে দিতে পারে। ইংলিশ টার্মগুলো তোকে ঘুরিয়ে দিতে হবে, একটু মানে তোকে বুঝতে হবে।
আইটেম এর মধ্যেই আসবে, এর বাইরে আসবে না। তো ইয়েগুলো ঘুরিয়ে দিলে, অ্যাডজাস্টমেন্টগুলো একটু ঘুরিয়ে দিতে পারে। সেটা আমি করাবো, বেশ কিছু কয়েকটা অঙ্ক করিয়ে দেবো। সব বুঝিয়ে আমি। আর জেনারেলে তো একদম নরমাল অঙ্কই দেবে। ভ্যালু অফ স্টক অ্যাজ অন কত বলেছিল বল? 33,000 6th April 6,400 ভ্যালু অফ স্টক অ্যাজ অন 6/4 কত টাকা বলেছিল? 3,500 33,500 লিখে দিলাম। এর সাথে যোগ করে লিখবো কি? cost of goods. কস্ট অফ গুডস সোল্ড বিটুইন, এবার লিখে লিখে করবি, কস্ট অফ গুডস সোল্ড বিটুইন 1/4 থেকে 6/4। সেলস লেখ। সেল কত বলেছিল ওই পিরিয়ডে? সেল দেখ, সেল কত বলেছিল? 1,720। এর থেকে জিপিটা মাইনাস করবো। জিপি মানে প্রফিট কত বলেছিল বল? 25% বলেছিল সেলের উপর, তাই তো? হুম। সেলের উপর 1/4 মানে কষ্টের উপর 1/, কত হবে? হ্যাঁ, 400 সেলের উপর 1/4 বলেছে, তাহলে কষ্টের উপর 1/3 হয়। 1/3 হবে 1/3। এই কিছু তো বুঝতে অসুবিধা হয়েছে? সেলের উপর 1/3 কি সেলসের উপর চলে সেলসের উপরেই তো না আচ্ছা দাঁড়া 1 মিনিট, এখানে কিসের উপর বলেছে? কষ্টের উপর বলেছে? ও আচ্ছা সরি, এখানে সেলের উপর বলেছে, সেলের উপর 1/4 25% মানে সেলের উপর 1/4। তো ঠিক আছে, তো চেঞ্জ করতে হবে না, এটা চেঞ্জ করতে হবে না, সরি। এটা লিখবো 1720 ইন্টু 14 430 কত? 430 430। তাহলে কত হচ্ছে? 1290 1290 টাকা। হ্যাঁ 1290, ঠিক আছে 1290, কোনো সমস্যা নেই, 1290 হলো তো? 1290 যোগ কর এটা। তো 34,790 মাইনাস কর পারচেজ বিটুইন কত হবে? 1/4 থেকে 6/4, 1/4 থেকে 6/4। তাহলে কত হবে পারচেজ বল? পারচেজ কত বলেছিল ওখানে? 70 টাকা নাকি? কত তো বলেছিল দেখ। 120 থেকে 40 বাদ দিতে হবে। 120 থেকে 40 বাদ দিবি, মানে হচ্ছে তোর কত টাকা হচ্ছে? 80 টাকা। 80 টাকা প্রথম ঘর বা সেকেন্ড ঘরে লেখ 80 টাকা। 80 টাকা দেখি দে, 120 মাইনাস 40 হচ্ছে 80। আরেকটা কি ছিল? একটা 70 টাকার আইটেম ছিল, 70 টাকা রিসিভড করেছি, তাই তো? তাহলে ওই একই কথা লিখবি, 70 টাকাটা কি লিখবি? গুডস রিসিভড বিটুইন লেখ, কি লিখবি বল? গুডস রিসিভড মাইনাস কর, লেখ গুডস রিসিভড বিটুইন, গুডস রিসিভড বিটুইন কি লিখবো? ওই তারিখের মধ্যে 1/4 থেকে 6/4 এর মধ্যে তো পাচ্ছি। কত টাকা? 70 টাকা হুম। মাইনাস কর, কত বেরোলো? যোগ বিয়োগ করে দেখ কত বেরোচ্ছে। 32,060 কেন রে এমন ভুল বলছিস? 32,000 কি করে হয়? 34,000 ছিল। 34,640 কত? 34,640 34,640, ঠিক আছে? এটা হচ্ছে ভ্যালু অফ স্টক অ্যাজ অন 31/3। তাহলে বোঝা গেল? 34,640। এবার দেখ ওরা অ্যাকচুয়ালি কি বের করতে বলেছিল, দেখ তো কোথাও বলেছিল কি বের করতে? 34,790 ভ্যালু স্টক ভ্যালু অফ স্টক, ভ্যালু অফ স্টক। তাহলে ঠিক আছে, মিলে গেল। তাহলে বোঝা গেল পরীক্ষা কেমন অঙ্ক দেয়, এরকম অঙ্ক দেয়। ভুল বলি তখন ঠিকই বলেছি। 3 নম্বর অঙ্কটা করাচ্ছি, ঠিক আছে? এই অঙ্কটা খুব ভালো অঙ্ক দিয়েছে। বলছে পি মেড আপ হিজ অ্যানুয়াল অ্যাকাউন্টস টু November 30, 2003। মানে এই বিজনেসম্যান, ঠিক আছে, তার অ্যাকাউন্টসটা শেষ করে, মানে অ্যাকাউন্টসটা জেনারেলি অ্যাকাউন্টস ক্লোজ হয় মার্চ মাসে বা ডিসেম্বর মাসে, কিন্তু ও নভেম্বর মাসে ক্লোজ করেছে, করতেই পারে, এটা ওর ইচ্ছা, ঠিক আছে? অল পারচেস অ্যান্ড সেল ইনভয়েস অ্যান্ড ক্রেডিট নোটস, ক্রেডিট নোটস বুঝিস তো? ক্রেডিট নোট কাকে বলে? পড়েছিলি তো আগে? ডেবিট নোট, ক্রেডিট নোট মনে আছে? ডেবিট নোট, ডেবিট নোট কখন ইস্যু করা হয়, ক্রেডিট নোট কখন ইস্যু করা হয়? পারচেস রিটার্নের ক্ষেত্রে ডেবিট নোট, সেল রিটার্ন হলে ক্রেডিট নোট হয়, ঠিক আছে? তো জানতে হবে না হুট করে ক্রেডিট নোট কথাটা কেন লিখলো?
তাই না? আর ক্রেডিট নোটের ডেটটা কি বলছে? ক্রেডিট নোট এখানে ভালো করে পড়। অল পারচেজ অ্যান্ড সেল ইনভয়েস and credit note dated November 2003 and had been duly entered in the books. ঠিক আছে? But all such document dated December 2003 had been treated as relating to the year commencing 1st December 2003. Stock was taken on 9 December 2003. মানে আমাকে 30শে নভেম্বরের স্টক বের করতে হবে। আমাকে 30শে নভেম্বরের স্টক বলে দেয়নি। ওরা আমাকে 9 ডিসেম্বরের স্টক বলে দিয়েছে। ঠিক আছে? তাহলে 9 ডিসেম্বর থেকে অঙ্ক স্টার্ট করতে হবে। When the total stock was found, তোমরা টোটাল স্টক খুঁজে বের করলাম কত? টোটাল স্টক মানে 9 তারিখে স্টক কত ছিল বল? 3,94,800 টাকা ভ্যালুড এট কস্ট। স্টক তো কস্টেই হয় তাই ভ্যালু দিয়েছে। জিপি রেট বলে দিয়েছে কত? 30% অন সেল। জিপি কত বলেছে? সেলের উপর 30% বলে দিয়েছে। সুন্দর করে বলেছে জিপি যে না 30% সেলের উপর। ঠিক আছে। এবার ফার্স্ট পয়েন্ট বলেছে গুডস ওয়ার রিসিভড ফ্রম সাপ্লায়ার। তো আমরা তো গুডস রিসিভ করবো কার থেকে? সাপ্লায়ার থেকে গুডস রিসিভ করবো। ঠিক আছে? ডিউরিং দ্য 7 ডেজ। এবার মনের মধ্যে কোশ্চেন হবে স্যার 7 ডেজ কেন? কারণ হচ্ছে তুই দেখ ডিসেম্বরের 1 তারিখ থেকে 9 তারিখে তো স্টক দিই যেমন 8 তারিখ অবধি থাকতে হবে। আমাকে 1 থেকে 8 তারিখ অবধি থাকতে হবে। ডিসেম্বরের 1 থেকে 8 তাহলে ও 7 দিনের পারচেজ বলল কেন? কেন 7 দিনের পারচেজ বলল? ঠিক আছে? মনের মধ্যে কোশ্চেন থাকবে কেন 7 দিনের পারচেজ বলল? ঠিক আছে তো? এখানে পরেই ব্র্যাকেটে লিখেছে এই মনের মধ্যে যে কোশ্চেনটা থাকবে সেটা ব্র্যাকেটে ও লিখে দিয়েছে না ডিসেম্বর 8 তারিখ ছিল রোববার। তাহলে রোববার নিশ্চয়ই দোকান বন্ধ। কোনো কিছুই ট্রান্সেকশন হয়নি, পারচেজও হয়নি, সেলও হয়নি, কিছুই হয়নি। তাই এখানে বলে দিয়েছে ডিসেম্বর। তার মানে কি আমাকে এই জন্য 7 দিনের পারচেজ বলেছে। বোঝা গেল? The connected invoice dated November 2003 amounted rupees 1,800 তার মানে এখানে কি বলেছে ভালো করে পড়। নভেম্বর মাসের ইনভয়েস বলেছে কত? 1,800 টাকা। আমি কি নভেম্বর মাসের আইটেম দরকার আছে? নভেম্বর মাসের দরকার আছে? আমার কি নভেম্বরের দরকার আছে? আমাদের দরকার ডিসেম্বরের কাজ করছি। আমাকে জানতে হবে ওই পিরিয়ড এই 1 থেকে 8 তো হবে না তাহলে 1 থেকে কত হবে? 7। 1 থেকে 7 তারিখে পারচেজ কত ছিল? দেখ বলেছে those dated December 2003 to rupees 9180 মানে ওই 7 দিনের পারচেজ বলেছে কত? 9,180 টাকা। এটা বলে দিয়েছে। তার মানে এই 1,800 টাকার এন্ট্রি কিন্তু আসলো না। তারপর কি বলেছে? সেলস অ্যান্ড সেল রিটার্ন। ওই 7 দিনে সেল বলেছে 12,600 আর সেল রিটার্ন বলেছে 14,40 নরমাল ব্যাপার না? ওই 7 দিনে সেল করেছিস তুই 12,600 টাকা আর ওই 7 দিনে রিটার্ন করেছিস 14,40 তোর এখন ফাইনাল এখন করতি কি করতি? সেল থেকে সেল রিটার্ন বাদ দিতে কি করতিস? বাদ দিয়ে কি লিখবি? নেট সেল। এর উপরেই তো জিপি করব। নেট সেলের উপর জিপি করব। ঠিক আছে? সব আসবে কেন সেল রিটার্ন আসবে না? ঠিক আছে তো? The sale return did not include any item relating to the supply ঠিক আছে? ডিসেম্বর 1 to ডিসেম্বর 7 এটা বলেছে সেল রিটার্ন ডিড নট ইনক্লুড এনি আইটেম রিলেটিং টু দ্য সাপ্লাই। তো একই এই লাইনের মধ্যে মানে আছে এই মানে এর মধ্যে মিনিংটা আছে ইনক্লুড করা আছে। তো আমার যে সেল হয়েছিল মেইন কথা মাথায় রাখতে হবে 7 দিনে সেল কত হয়েছে? এত টাকা সেল হয়েছে। সেল রিটার্ন কত হয়েছে? ব্যাস কাজ হয়ে গেল। সেল থেকে সেল রিটার্ন বাদ দেব। নেক্সট কি বলেছে দেখ The stock included goods valued rupees 2,100 held by P on sale or return. পড়েছিলাম না একটা চ্যাপ্টার সেল অর রিটার্ন বেসিস চ্যাপ্টার পড়েছিলাম না? তো বলছে স্টক যত টাকা ছিল তার মধ্যে 2,100 টাকার কি স্টক মানে স্টকের মধ্যে এরকম একটা আইটেম আছে যেটা সেল অর রিটার্ন বেসিস আইটেম ফর হুইচ নো এন্ট্রি হ্যাজ বিন মেড ইন দ্য বুকস। স্টকের মধ্যে ইনক্লুড করা আছে বাট ওই আইটেমটা বইতে রেকর্ডই করা হয়নি। তাহলে কি করা হবে? এটা স্টক থেকে কি করা উচিত? যোগ, বিয়োগ কি করা উচিত? আবার বলছি দেখ সিম্পল ভাবে এমনি আনসার হয়ে যায় বল ভাবার চেষ্টা কর। স্টক যত টাকা ছিল তার মধ্যে ইনক্লুড আছে একটা 2,100 টাকার আইটেম। এই 2,100 টাকার আইটেমটা কি? যে সেল অর রিটার্ন বেসিস এর আইটেম ছিল। সেল অর রিটার্ন বেসিস এর আইটেম। বলছে স্টক বাট নো এন্ট্রি হ্যাজ বিন মেড ইন দ্য বুকস। বইতে কোনো রেকর্ডই করা হয়নি। ঠিক আছে তো? তাহলে এটা মাইনাস করে দেবো সিম্পল ভাবে এটা সিম্পল মাইনাস হয়ে যাবে এটা। তা বলছে 3 নম্বর বলছে a subtotal of rupees 27,600 on one of the stock sheet had been carried মানে কি হয়েছে বলতো স্টকের টোটাল ছিল 27,600 টাকা। ঠিক আছে? তুই যখন ক্যারি করে 26,700 নিয়েছিস। তাহলে তাহলে তুই কি ঠিক করেছিস না ভুল করেছিস? ভুল করেছিস। কত টাকা কম নিয়েছিস? 900 টাকা। তাহলে 900 টাকা বাড়িয়ে দে। হয়ে গেল। তারপর কি বলেছে? one stock sheet had been overcast 3,000 টাকা। একটা স্টক শিট তুই কি করেছিস? 3,000 টাকা বেশি রেখেছিস। তাহলে কমিয়ে দে 3,000 টাকা কমিয়ে দে। হয়ে গেল। তারপর কি বলেছে? one item of a number of article 1872 মানে একটা আর্টিকেলের দাম ছিল 872 টাকা। তো তুই দেখিস কত 872 1,000 বাড়িয়ে দেবো। 1,000 টাকা বাড়িয়ে দে। তো সিম্পল মানে কি হয়েছে বলতো অঙ্কটা কঠিন না। অঙ্কটা কঠিন না। অঙ্কগুলো কি বলতো একটু
পড়ে মানে বলতে হবে। অঙ্কটা বোঝা গেল? এবার তো অঙ্কটা করা যাবে। পারচেস রিটার্নটা বলে নিচ্ছে। পারচেস রিটার্ন দেয়নি তো কেন? দাগ কাট। দাগ কেটে আরম্ভ কর। কিরে কর এবার কর। হ্যাঁ, কর। লেখ প্রথমে কি লিখবি? ভ্যালু অফ স্টক অ্যাজ অন ভ্যালু অফ স্টক অ্যাজ অন কত টাকা কত লিখবো বল? 9/12/2003। 9/12/2003 কত টাকা? টাকা কত ছিল বল? 3,94,800। এবার এখানে 9 তারিখ লিখলাম। তুই 7 তারিখও লিখিস কোনো ভুল নয়। বল দেখি কেন? 8 তারিখ তো ছিল। 8 তারিখ ছিল না, এটাই 7 তারিখ। ঠিক আছে তো? তো এটা কোনো সন্দেহ মানে সমস্যা নেই। হয়ে গেল এত অবধি? এবার কি করবো? এর সঙ্গে কি করতে বলেছিলাম? স্টকের সঙ্গে কস্ট অফ গুডস সোল্ড যোগ করতে হয়, তাই তো? লেখ, যোগ দিয়ে লেখ। কস্ট অফ গুডস সোল্ড। কি লিখবি? বিটুইন কি লিখবি বল? কোন তারিখ থেকে কোন তারিখ বল? নভেম্বর ১ ১ থেকে ১ থেকে কত লিখবো? 1/12 ও আচ্ছা সরি ১/12 থেকে 7/12 ৭/12 বুঝতে পারলি তো? এইবার তুই ভাব ১/12 থেকে যদি ৭/12 লিখিস তাহলে এখানে ৯/12 লেখা যায় উচিত ছিল না। মানে দেখ এটা নিজের ব্যাপার। এটা নিজের ব্যাপার। তুই এখানে ৭/12 লিখতে পারতি। কেন বুঝলি কারণটা? কারণ স্যার আমি তো এখানে ১/12 থেকে ৭/12 লিখছি। বুঝলি? তুই লিখতে পারতি, কোনো সমস্যা ছিল না। যাই হোক লিখলাম না। এটা বোঝা গেল তো এটা? এবার কি লিখবো? সেলস লেখ, প্রথমে লেখ সেলস। সেল কত বলেছিলাম বল? ১২,৬০০ 12,600। এই তো এখানে লিখলাম ১২,৬০০। এখানে কেন লিখবো? এখানেই লিখবো। এখানে লিখি ১২,৬০০ তাই না? এখানে লিখলাম ১২,৬০০ ঠিক আছে? এর থেকে কি মাইনাস করবো বল? এটা সেলস সেলস রিটার্ন কত টাকা ছিল? 1440। না, না 1440 বলি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা 40 হয়ে গেল বাদ দে। কত হচ্ছে বল? খেয়াল করে নে। 11160 হ্যাঁ? 11160 এখানেই রাখবি। এটাকে কি বলে জানিস? এটা কি বলে? নেট সেলস। আর মাইনাস কর জিপি, গ্রস প্রফিট। কত বলেছিল গ্রস প্রফিট? 348। না দাঁড়া ৩,৩৮০ বলে তো হবে না। আমাকে দেখি একটু। গ্রস প্রফিট বলেছিল কত? 30% অন সেল। সেলের উপর 30%। তাহলে ডাইরেক্ট 30% যাবে এর উপর। এর উপর 30% কর। 3,348। ৩,৩৪৮ বাদ দে কত হচ্ছে দেখ? 7,812। ৭,৮১২। এবার দেখি না আমরা যখন পড়ছিলাম না কোন আইটেমগুলো যোগ বলেছিলাম বলতো? আমরা এ এর পয়েন্টটা করে দিলাম, বি এর পয়েন্ট করে দিলাম। এবার সি এর পয়েন্টটা একটু দেখে নে। হয়ে গেছে তো করা? তো মাইনাস। হ্যাঁ। কোনগুলো কি করেছিলাম? এটা মাইনাস করেছিলাম। এখানে লিখে রাখি মাইনাস। এটা কি করেছিলাম? ৯০০ টাকা। ২৭,০০০ প্লাস করতে হবে। তাহলে এইগুলো সব প্লাসগুলো দেখে নিবি সব। মাইনাস। এটা মাইনাস। ঠিক আছে তো? এটা প্লাস। তাহলে যেগুলো প্লাস সেগুলো আগে করে নি। তাহলে সুবিধা হবে। নাহলে এই দেখ না প্রথমে প্লাস করলি, আবার পরে মাইনাস করবি, প্লাস করবি। বাজে লাগবে না? সেইজন্য সিকোয়েন্সটা মেইনটেইন রাখবি। প্লাস করবি। এই যে ডি নম্বর পয়েন্টটা প্লাস হবে ৯০০ টাকা আর লাস্টেরটা ১,০০০ টাকা প্লাস হবে। তাহলে চ ৯০০ টাকা প্লাস হবে লেখ। কি বলে লিখবো? ৯০০ টাকা যে প্লাস হবে কি লিখবো বল? কি লেখা ছিল? আইটেমটা কি ছিল লেখ? আইটেমটা কি ছিল ৯০০ টাকা? এখানে কি ছিল? যে আ তুই যখন ক্যারি করছিলি না? তুই যখন ক্যারি করছিলি ক্যারিতে ভুল করেছিলি। ক্যারি ফরওয়ার্ড করতে ভুল করেছিলি। তাহলে কি লেখা উচিত? এরর ইন ক্যারি ফরওয়ার্ড। ঠিক আছে তো? আর নাহলে তুই এটা লিখতে ওই ওভারকাস্ট ইন ক্যারি ফরওয়ার্ড যেটা আমরা রেক্টিফিকেশন লিখতাম। ঠিক আছে তো? তো এখানে লিখলাম এরর ইন ক্যারি ফরওয়ার্ড। দেখিয়ে দে কি করে টাকাটা আসলো। কি করে টাকাটা আসলো এই টাকাটা দেখিয়ে দে কি করে আসলো ৯০০ টাকা। দেখিয়ে দে কি করে আসলো? ২৭,৬০০ মাইনাস ২৬,৭০০। ২৭,৬০০ মাইনাস ২৬,৭০০। নেক্সট আরেকটা কি ছিল যোগ বল? ১,০০০ টাকা। একটা আর্টিকেল। ঠিক আছে? ওই আর্টিকেলের এই ১,০০০ টাকাটা লেখ। আর্টিকেল। হুম। লেখ এরর ডিউ। লেখ এরর ডিউ টু অ্যান আইটেম error due
ঠিক আছে, এরর ডিউ টু অ্যান আইটেম অন টু অ্যান আইটেম অন 1875 rupees 1875 extended as rupees 1000। বুঝতে পারলি ব্যাপারটা? রুপিস 1000টা কি ভালো করে বোঝ। এরর ডিউ টু অ্যান আইটেম অন 1875 এক্সটেন্ডেড অ্যাজ রুপিস 1000। ঠিক আছে, তাহলে এখানে কত লিখবো? এখানে 1000 লিখবো, কিন্তু এখানে 1000 লিখবো। এই যে দেখ এখানটা এই 1000টা কি করে বেরোলো? এই 1875 থেকে 872 বাদ দিয়ে এই 1000টা কি করে বেরোলো? 1875 থেকে 1000 টাকা বাদ দিয়ে। পড়ে নে একবার, লাইনটা পড়ে নে। এই যে এখানে বলেছিল, দেখ এখানে কি ছিল? ওয়ান আইটেম অফ এ নাম্বার আর্টিকেল কস্টিং 1875 হ্যাড বিন এক্সটেন্ডেড অ্যাট 875। তার মানে আমার আইটেমটা ছিল 1875, কিন্তু আমি দেখিয়েছিলাম কত? 872। তাহলে আমাকে দেখাতে হবে আরো 1000 টাকা দিয়ে। 1872 থেকে 872 বাদ দিলে হয়েছে 1000 টাকা। সব করে যোগ করে দে, কত হচ্ছে দেখ। চার হাজার পাঁচশো 4 লাখ 4,500 4,04,500 পার। বারো। তো আসতে পারি শুনে গেল 4,04,512। হুম। এবার লেস গুলো করবো। দেখ লেসের মধ্যে কি কি পড়েছিল? এই যে এখানে একটা পারচেস ছিল, কত টাকা? 9,180। তাহলে গুডস রিসিভড, শেষ মানে তো রিসিভড। হুম। গুডস রিসিভড কি লিখবো? বিটুইন কোন তারিখ থেকে কোন তারিখ? বিটুইন 1/12 থেকে 7/12। ঠিক আছে, কত টাকা পারচেস? কত টাকা ছিল? 1,180 9,180। আর কি ছিল মাইনাস? ওই লাস্টেরটা, ইয়ে সেল অন রিটার্নটা 2,100 টাকা মাইনাস হবে। 2,100 টাকা মাইনাস হবে, ওটা করতে হবে তোকে। লেখ, মাইনাস দিয়ে লেখ। গুডস সোল্ড অন সেল অর রিটার্ন বেসিস কত টাকা? 2,100 টাকা। আর কি ছিল? হ্যাঁ। আর কি ছিল? এই যে ওই 3,000 টাকা স্টক শিট ওভারকাস্ট। তাহলে বাড়ানো ছিল, কমাতে হবে। লেখ স্টক শিট ওভারকাস্ট 3,000 টাকা, মাইনাস দিয়ে লেখ। স্টক শিট ওভারকাস্ট কত? 3,000 টাকা, তাই তো? তাহলে যোগ করে অ্যান্সার বেরিয়ে গেল 3,90,232। এটা লিখবি ভ্যালু অফ স্টক অ্যাজ অন কত হবে? 30/11/2003, তাই তো? 30/11/2003। এখানে আর একটা অঙ্ক ছিল, এই যে এই অঙ্কটা। চ 10 নম্বর অঙ্কটা। ছোট্ট অঙ্ক আছে। বলছে ভ্যালু অফ ফিজিক্যাল স্টক ওয়াজ ভেরিফাইড অন 4th এপ্রিল 2015 at 75,000। ফিজিক্যাল স্টক দেখা যাচ্ছে কত? 75,000। ফিজিক্যাল স্টক বুঝতে পারছিস? ফিজিক্যাল স্টক কোনটা? মানে তুই গোডাউনে গেলি, ঢুকলি, আচ্ছা। ফিজিক্যাল স্টক এরকম। ফিজিক্যাল স্টক দেখলি 75,000 টাকা, কিন্তু তুই তোর কাউন্টিং করলি, নিজে যে তোর অ্যাকাউন্টস করলি, অ্যাকাউন্টসে দেখলি ওইটা আসছে না। হয় ওর বেশিও হয়ে যেতে পারে, কমও হয়ে যেতে পারে। ঠিক আছে তো?
দ্য ভ্যালু অফ ফিজিক্যাল স্টক ওয়াজ ভেরিফাইড 4 এপ্রিল 2015, ঠিক আছে তো? আর এটা কে ভেরিফাই করে? ওই স্টোর কিপার, ঠিক আছে তো? তো কত? 75,000। ডিটারমাইন দ্য ভ্যালু অফ ক্লোজিং স্টক। ফিজিক্যাল স্টক দিয়েছে, তোকে কি বের করতে বলেছে? ক্লোজিং স্টক বের করতে বলেছে 31/15-তে। গিভেন দ্যাট দ্য ফলোইং ট্রানজাকশন টুক প্লেস বিটুইন, ওই 4 দিনের ট্রানজাকশন বলে দিচ্ছে। 4 দিনে পারচেজ বলেছে কত? 1600 টাকা, যার মধ্যে বাট আউট অফ দিস গুডস 400 টাকা ওয়ার নট রিসিভড, ঠিক আছে? 400 টাকার গুডস রিসিভডই হয়নি, পারচেজ করেছিস কিন্তু 400 টাকার গুডস রিসিভড হয়নি। তাহলে কি করতে হবে তোর? এখানে নিতে হবে কত টাকা? 1200 টাকা। কে রে? ওই 4 দিনে কত টাকার গুডস পারচেজ করেছি? 1600 টাকার গুডস পারচেজ করেছি। 4 দিনে 1600 টাকার গুডস পারচেজ করেছি, তার মধ্যে 400 টাকার গুডস এখনো কিন্তু রিসিভড হয়নি। তাহলে রিসিভড হয়েছিল কত? 1200। তাহলে 1200 মাইনাস হয়ে যাবে। বুঝলি মাইনাস কেন হলো? মাইনাসটাই বা কেন হলো? তুমি বুঝতে পারছিস, কারণ পারচেজটা কি করতে হয়? মাইনাস করতে হয়। আচ্ছা, লাস্ট পয়েন্ট, অ্যারিথমেটিক্যাল এরর ইন দ্য স্টক শিটে মানে যোগে অ্যারিথমেটিক্যাল এরর হয়েছে, ঠিক আছে তো? অ্যারিথমেটিক্যাল এরর হয়েছে কত? অন 4th এপ্রিল, রেজাল্টেড অন ওভার ভ্যালুয়েশন 600 টাকা, মানে 600 টাকা বেশি দেখিয়ে দিয়েছিস। তাহলে তোর কি করতে? 600 টাকা মাইনাস করতে হবে। তাহলে দেখ, মুখোমুখি তো অ্যান্সার হয়ে গেল। দেখ না, এখানে আমি করে দিচ্ছি। তাহলে কত ছিল এখানে? লিখবো কি? ভ্যালু অফ স্টক। লিখতে থাক, 3 লাইনের অঙ্ক এটা। লিখ ভ্যালু অফ স্টক অ্যাজ অন 4/4/15 কত? 75,000 টাকা, ঠিক আছে তো? 4/4/15 কত? 75,000 টাকা। তারপর এর থেকে মাইনাস কি করবো? মাইনাস দিলে গুডস পারচেজড। কত টাকা বলছে গুডস পারচেজ? কত বলেছে বল? 1600 থেকে 400 বাদ দিয়ে 1200 টাকা। ঠিক আছে? লাস্ট আরেকটা মাইনাস বলেছে কত? 600 টাকা। কি লিখবো? অ্যারিথমেটিক্যাল এরর ইন স্টক শিট, বা এরকম ভাবে লিখবি ওভার ভ্যালুয়েশন লিখতে পারিস, ওভার ভ্যালুয়েশন লিখতে পারিস তুই। ওভার ভ্যালুয়েশন অফ স্টক শিট কত টাকা? 600 টাকা। ৳৭০,০০০ থেকে ১৮০০ বাদ দে, কত হচ্ছে? ৭৩,২০০। এটা হলো ভ্যালু অফ স্টক অ্যাজ অন ৩১/৩/১৫। শেষ হয়ে গেল অঙ্কটা।